এক সপ্তাহের ছুটিতে আমি শ্বশুর বাড়ি ছিলাম। একদিন আমার বউ তার মামার বাড়িতে গেল। বাড়িতে আমি আর আমার শাশুড়ি ছিলাম। দুপুরবেলা রান্নাঘরে রান্নার কাজে হেল্প করার জন্য আমার শাশুড়ি আমাকে ডাকলেন। রান্নাঘরে গিয়ে দেখি আমার শাশুড়ি একদম ঘেমে গেছেন। ওনাকে দেখে আমি আর থাকতে না পেরে কাপড় নিয়ে অদ্ভুত আচরণ করতে লাগলাম। বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এলাম একদম নতুন কড়াকড়ির ভিডিও। আজকের ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখলে তোমাদের ওইটা দাঁড়িয়ে যাবে আর টপটপ করে পানি চলে আসবে। তাহলে চলো আজকের ভিডিও শুরু করি। বন্ধুরা, আমি মহেশ, বয়স আমার 25। আমি পড়ি কলকাতা মেডিকেল কলেজে। স্কুল জীবন থেকেই ছাত্র হিসেবে ভালো ছিলাম। ক্লাস 5 ও 8 এর বৃত্তিসহ এসএসসি ও এইচএসসি দুটোতেই সকল বিষয়ে জিপিএ 5 নিয়েই পাস করি। আমি যখন এইচএসসি সেকেন্ড ইয়ারে পড়ি তখনই আমার সাথে পরিচয় হয় বর্ষার। পরিচয় থেকে বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকে যে কিভাবে প্রেম হয়ে গেল বুঝতেই পারি নাই। বর্ষা দেখতে ছিল 5 ফুট 3 ইঞ্চি উচ্চতা, উজ্জ্বল শ্যামলা বর্ণ, তার ছিল কোকড়ানো চুল। চুলগুলো ছিল তার সবচাইতে সুন্দর অন্য সব কিছুর থেকে। আজকালকার মেয়েদের মতো শুকনো না। আমি শুকনো টাইপের মেয়েদের চেয়ে একটু হালকা মেদযুক্ত বেশি পছন্দ করি। আমি অবশ্য প্রেমে পড়েছিলাম তার গানের জন্যে। ওর মতো এত সুন্দর করে সুরেলা গলায় গান গাইতে আমি খুব কম মেয়েকেই পেয়েছি। যাই হোক, ক্লাস 7-8 থেকেই বন্ধু বান্ধবের সুবাদে সকল ব্যাপারে ভালোই জানা ছিল আমার। বইও পড়া হয়েছে অনেক। যে কোনো ভালো গল্পই ভালো লাগলেও আমি ওই গল্পগুলো বেশি পড়তাম। মা ছেলের গল্পগুলো আমাকে বেশি ভালো লাগত। তবে আমি কখনো আমার মায়ের প্রতি সেই খারাপ চোখে তাকাইনি। আসলে মা ছেলের মধ্যের গল্পগুলোই ভালো লাগত, কিন্তু কখনো চেষ্টা করি নাই এমন কিছু। কলেজে থাকাকালীন আমি আর বর্ষার দেখা হয়েছে অনেকবার। কোনো নির্জন রেস্টুরেন্টে বসে ফুসকা গল্প হয়েছে অনেকবার, কিন্তু কলেজে থাকাকালীন কখনো তার সাথে দেখা করা হয় নাই, কেননা সেরকম প্লেস ছিল না। আর সত্যি বলতে ও তো বেশি দেখা করতেও চাই নাই। আসলে আমাদের প্রেমটা ছিল আসল, তাই আজকালকার ছেলে মেয়েদের মতো সম্পর্কের প্রতি আগ্রহ ছিল না। তবে মনে আছে প্রথম যেদিন খামার বাড়ির এর আলোছায়াময় চাইনিজ রেস্টুরেন্টে প্রথম দেখা হয়, কি যে ভালো লাগছিল তোমাদের বলে বোঝানো সম্ভব না। তার প্রায় সপ্তাহখানের পরের কথা। সিনেমা হলে নতুন মুভি আসলো, তো আমি আর বর্ষা এক সন্ধ্যায় কোচিং শেষে টিকিট কেটে যাই সেই মুভি দেখতে। প্রিমিয়াম টিকিট কাটি আমি, একদম পেছনের দিকে অন্ধকার সিট। আর এই মুভির সাথেই অন্য হলে চলতেছিল এক টিকেটে 2 মুভি, তাই স্বভাবতই আমাদের হলে দর্শক ছিল অনেক কম। মুভি শুরু হবার আগে আগে আমরা পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস কিনে সিটে বসি। মুভি শুরু হলে আমরা নরমালি মুভি দেখতেছিলাম। আমাদের আশেপাশের সিটের কোনো দর্শক ছিল না। আসলে অনেক আসন খালি ছিল বলে সবাই যে যার মতো দূরে দূরে স্পেস নিয়ে বসেছিলাম। মুভির 2-0 মিনিটের দিকে নায়ক আর নায়িকার দেখা হয়। এটা দেখার পর আমি আর বর্ষা একে অপরের দিকে এক পলক তাকাই। বর্ষা দেখি অস্বাভাবিক আচরণ করতে লাগল। চারদিক তাকিয়ে আমিও দেখি সবাই মুভিতে ব্যস্ত, আর আমাদের সিটটা একদম উপরে শেষের দিকে, অন্ধকারে দেখার চান্স নাই। তবুও আমি ওকে সরিয়ে দিয়ে আগের মতো মুভি দেখা শুরু করলাম আমরা। তো এভাবেই চলছিল আমাদের সময়। ফোনে কথা বলি, মাঝে মাঝে ঘুরতে যাই। এর মধ্যে এইচএসসি পরীক্ষা হলো, ভর্তি পরীক্ষা হলো। আমি চান্স পেলাম মেডিকেলে আর বর্ষা পেল ভার্সিটিতে। মন খারাপ হয়েছিল অনেক আমাদের দূরে দূরে থাকা লাগবে বলে, কিন্তু মেনে নিয়েছি। লং ডিস্ট্যান্স ফোনে কথা বলি, আর মাঝে মাঝে হোস্টেলের সবাই ঘুমালে রাতের গভীরে চলত আমাদের ফোনে গল্প। ভর্তির 1 বছর পর পূজার ছুটিতে আসলাম বাসায়। ছুটির 7 দিন ভালোই কাটালাম পরিবারের সাথে, বর্ষার সাথেও সময় দিলাম, ঘুরলাম। শেষে যাবার সময় আসলো আমার শহরে। রাত 9 এর বাস এর টিকিট কাটা আমার। সন্ধ্যা 8টার দিকে আমি বাসা থেকে বের হলাম বাসের উদ্দেশ্যে। 9 এর দিকে বাস কাউন্টারে পৌঁছলাম। আর ঠিক তখন এমন এক ঘটনার সূত্রপাত হলো আমার জীবনে, যা ধীরে ধীরে এক বিশাল অভিজ্ঞতার দিকে নিয়ে যায় আমাকে। কাউন্টারে ঢুকে পকেট থেকে মোবাইল বের করেই দেখি বর্ষার 5টা মিসড কল। কল ব্যাক করার প্রায় সাথে সাথে বর্ষা ধরল, দেখি কাঁদতেছে অবিরত। জিজ্ঞেস করলাম কি হয়েছে। সে বলল তার মা বাইরে বের হয়েছিল তাদের গাড়িটা নিয়ে একটু আগে কি জানি কাজে, পথের মধ্যে হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়। তার মা কোমরে ব্যথা পেয়েছে, এখন আছে হাসপাতালে। বর্ষা বাসা থেকে বের হচ্ছে মেডিকেলের উদ্দেশ্যে। শুনে আমি বললাম, আচ্ছা টেনশন করো না, তুমি বের হও, আমিও আসতেছি। সে বলে, তোমার না টিকিট কাটা? আমি বলি, ধুর, টিকিট কাটা তো কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে, আর একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে এই মুহূর্তে আমার থাকাটা দরকার তোমার মার সাথে। বর্ষার বাবাও তখন অফিসিয়াল ট্যুরে ছিল।
এই বলে ফোন রেখে আমি আর দেরি না করে কাউন্টার থেকে বের হয়ে এলাম আর একটা সিএনজি নিয়ে রওনা হলাম। বর্ষার মার নাম মাধবী সরকার, কলেজের প্রফেসর তিনি। আগে কখনো উনার সাথে আমার কথা দেখা হয় নাই। যেতে যেতে মনে মনে ভাবলাম, এই সুযোগ, এই সময় যদি ভালোভাবে উনার জন্যে কিছু করতে পারি তাহলে হয়তো উনার চোখে আমি ভালো ছেলে হিসেবে প্রমাণিত হব, আর হয়তো উনি আমার আর বর্ষার সম্পর্কটা মেনে নিবেন। ৩-০ মিনিট পর পৌঁছলাম, আমার কাঁধে ছিল আমার একটা ছোট লাগেজ। সিএনজি ভাড়া মিটিয়ে আমি বর্ষাকে ফোন দেই, ও ফোন ধরে জানায় তারা ইমার্জেন্সির ভেতরেই আছে। আমি ভেতরে ঢুকে দেখি একজন মহিলা বসে আছেন চেয়ারে আর বর্ষা তাকে ধরে দাঁড়িয়ে আছে। বুঝলাম ইনিই তার মা। উনার অন্য পাশে প্রায় আমারই বয়সী আরেকটি ছেলে আছে যাকে আমি চিনতে পারলাম না। তো আমি ঢুকে আন্টিকে নমস্কার দিলাম। উনি নমস্কার গ্রহণ করে জিজ্ঞেস করলেন, বাবা, তোমাকে তো ঠিক চিনতে পারতেছি না। তখন বর্ষা বলল, মা, ওর নাম মহেশ। আমার খুব ভালো বন্ধু। মেডিকেলে পড়ে। একথা শুনে আন্টি বলেন, বাহ বাহ, খুব ভালো বাবা। আমি জিজ্ঞেস করলাম, আন্টি কোথায় লেগেছে আপনার? ডাক্তার কি বলল? উনি বললেন, দেখো তো বাবা, কি বলবো, আজকাল কেউ আর রাস্তায় নিয়ম কানুন কিচ্ছু মানে না। আমি ড্রাইভারকে নিয়ে বের হয়েছিলাম একটু শপিং এ যাব, মার্কেটের মোড়ে এক লোকাল বাস সিগন্যাল না মেনে ধুম করে টান দিল যাত্রী নেয়ার জন্যে, আর আমাদের গাড়িটায় পেছন থেকে এমন এক ধাক্কা দিল। ড্রাইভার তো সামনে ছিল, ওর তেমন কিছু হয় নাই। আমি ধাক্কার কারণে সামনের সিটে এমন জোরে এক ধাক্কা খেলাম, এখন কোমর নিয়ে দাঁড়াতেই পারছি না বাবা। ডাক্তার তো প্রেসার মাপল আর একটা এক্স-রে করতে দিল। ইসিজিও করবে বোধহয় একটা। আমি বললাম, আচ্ছা আন্টি, চিন্তা করিয়েন না, আমি দেখতেছি। এই বলে আমি ইমার্জেন্সি ডাক্তারের কাছে আমার মেডিকেলের পরিচয় দিয়ে জিজ্ঞেস করলাম, ভাইয়া কেমন দেখলেন আন্টিকে? ডাক্তার বলল, প্রেসার তো ভালোই, এক্স-রে করলে বোঝা যাবে কোনো ফ্র্যাকচার হয়েছে কিনা কোমরে, আর একটা ইসিজি করব এখন। বলেই উনি পাশেই নার্সের স্টেশন থেকে এক নার্সকে ডেকে বললেন যে সিস্টার, পেশেন্ট এর একটা ইসিজি করেন তো। নার্স আচ্ছা বলে ইসিজি মেশিন নিয়ে আমার সাথে সাথে আন্টির কাছে আসলো। এসে পাশেই বেডে আন্টিকে শুয়ে পড়তে বলল ইসিজির জন্যে। নার্স আর বর্ষা মিলেই আন্টিকে বেডে শুইয়ে দিল, আর নার্স আন্টির শরীরে ইসিজির লিড লাগাতে শুরু করল। এমন সময় বর্ষা আমাকে ডাক দিল, মহেশ, এখানে আসো তো একটু। আমি ইসিজির বেডে ডাক শুনে যাই। যাওয়ার পর সিস্টার বলে, আপনি তো মেডিকেল স্টুডেন্ট, একটু 3 লিডটা লাগিয়ে দিতে সাহায্য করুন তো, হচ্ছে না কেন জানি। আমি বুঝতে পারি কি সমস্যা হয়েছে। বর্ষার মা বর্ষার মতোই একই উচ্চতার এবং মোটামুটি একটু ভালোই মোটা একজন মহিলা। অনেক সময় মোটা মানুষদের চর্বির কারণে 3 লিডটা সহজে লাগতে চায় না, এবং লাগলেও রিডিং আসে না। তখন 3টা লিডই চাপ দিয়ে ধরে রেখে রিডিং নিতে হয়। সিস্টার মেশিনে বাটন চাপবে আর আমি আর বর্ষা লিডগুলা চেপে রাখব, এই জন্যেই আমাকে ডাকা। আমি ইসিজির ডিসপ্লের দিকে তাকিয়ে দেখছি কি রিডিং দিচ্ছে, আর দেখতে দেখতে মনের অজান্তেই 2 লিড লাগাতে গিয়ে অদ্ভুত ঘটনা ঘটে গেল। ব্যাপারটা বর্ষা বা আন্টি কেউ ওই সেভাবে খেয়াল করেনি তখন, আমিও মনের ভুলে হয়েছে চিন্তা করে অন্য কিছু ভাবিনি। ইসিজি শেষে রিপোর্ট দেখলাম নরমাল। এখন কোমরের এক্স-রে করাতে হবে। তারপর 2-0 মিনিটের অপেক্ষা এক্স-রে ফিল্মের জন্যে। এই সময় আন্টি আমাকে কিছু প্রশ্ন করে, যে বাবা মার নাম কি, বাবা কি করে, মা কি করে, কয় ভাই বোন ইত্যাদি ইত্যাদি। এক্স-রে ফিল্ম আসার পর দেখা গেল ভগবানের কৃপায় কোনো ফ্র্যাকচার নেই। তার মানে কোমরের ব্যথাটা ধাক্কার কারণে সাময়িক ব্যথা। কয়েকদিন রেস্ট এ থাকলে ঠিক হয়ে যাবে। ইমার্জেন্সি ডাক্তার তখন একটা ব্যথার ইনজেকশন দিয়ে প্রেসক্রিপশনে কিছু ওষুধ লিখে ছুটি দিয়ে দিল। আমি প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসি থেকেই ওষুধগুলো কিনে নিলাম। ততক্ষণে দাদা একটা ট্যাক্সি ডেকে আনলেন। আন্টি ব্যথায় হাঁটতে পারছেন না, ধরে ধরে তাকে হুইল চেয়ারে বসিয়ে বাইরে এনে ট্যাক্সিতে বসানো হলো। তারপর ট্যাক্সির সামনের সিটে আমি আর পিছনে দাদা, আন্টি আর বর্ষা বসল। অল্প কিছুক্ষণের ভেতর আমরা তাদের বাসায় পৌঁছালাম। সমস্যা হলো বর্ষার ফ্ল্যাট 5 তলায় এবং তাদের বাসায় কোনো লিফট নেই। আন্টির পক্ষে অসম্ভব এই অবস্থায় সিঁড়ি ভেঙে উপরে উঠা। কি করা যায় ভেবে ভেবে প্রথমে ভাবলাম একটা চেয়ার এনে তাতে আন্টিকে বসিয়ে আমি আর দাদা চেয়ার হাতে তুলে নিয়ে আস্তে আস্তে উঠাব। কিন্তু আগেই বলেছিলাম আন্টি মোটামুটি ভালোই মোটা, তাই এভাবে চেয়ারে বসিয়ে উনাকে নিচতলা থেকে 2 তলার অর্ধেকে পর্যন্ত তুলতে তুলতে আমাদের দুইজনেরই দম বের হয়ে গেল, আর এভাবে চেয়ারে বসিয়ে ব্যালেন্স রাখাও কষ্টকর অনেক। তখন আন্টি বলল, চেয়ার রাখো। ছেলেটা আর মহেশ 2 দিক দিয়ে আমাকে 2 কাঁধে সাপোর্ট দিয়ে রাখ, আর আমি একটা একটা করে সিঁড়ি উঠব।
প্রতিতলা উঠে চেয়ারে একটু বসে জিরিয়ে নেব। এছাড়া আর কোনো উপায় নেই, এটাই একমাত্র সমাধান। ফলে চেয়ার সরিয়ে বর্ষাকে বললাম আগে আগে উঠতে, আর আমি আর দাদা দুই দিক দিয়ে আন্টিকে ধরলাম সাপোর্ট দেবার জন্যে। আমি দাঁড়ালাম আন্টির ডান পাশে আর দাদা আন্টির বাম দিকে দাঁড়িয়ে সাপোর্ট দিল। কিন্তু আন্টি এক পা সিঁড়িতে তুলতে দেখা গেল সামনে থেকে কোনো সাপোর্ট নাই বলে খুকে যাচ্ছে সামনে। তখন আন্টি আমাকে বলে, মহেশ তুমি অন্য হাতটা দিয়ে একটু আমার ডান দিকে সামনের দিকে সাপোর্ট দাও তো বাবা। তারপর শুরু হয় আস্তে আস্তে উঠা। এভাবে 2 এতলা উঠলাম, উঠে আন্টি চেয়ারে একটু জিরালো, তারপর 3 এতলায় উঠে আন্টি বলে আর পারবো না, অনেক ব্যথা হচ্ছে। আমরা বললাম এই তো এসে গেছি আর একটু। এইবার আমি আন্টিকে 5 কোলা করে তুলতে গিয়ে বিপত্তি ঘটে গেল। তবে আন্টি অসুস্থ বলে আমরা কেউ কিছু মনে করলাম না। জানি না আন্টি বুঝতে পেরেছিল কিনা, বুঝলেও কিছু মনে করার কথা না, কারণ আমি অন্যায়ভাবে কিছু করি নাই, যেটুকুই করেছি তা প্রয়োজনেই। যাই হোক, অবশেষে বাসায় পৌঁছে আন্টিকে শুয়ে দিলাম বিছানায়। বাসায় আন্টির ছোট বোন অর্থাৎ সুস্মিতার মাসিও ছিল, নেহা মাসি। রাত বাজে তখন প্রায় 1। আমি বললাম যে আন্টি আমি তাহলে এখন আসি। আন্টি বলে কোথায় যাবা বাবা এত রাতে? না না একদম না, এত রাতে বিপদ হবে। তুমি আগে খাওয়া দাওয়া করো এখানে, তারপর তুমি আর ছেলেটা ওই পাশের রুমটায় রাতে ঘুমিয়ে যেও। এই রাতে আমি কিছুতেই ছাড়ব না তোমাকে। বর্ষাও দেখলাম সায় দিচ্ছে তাতে। অগত্যা কি আর করা। আমি বাথরুমে ফ্রেশ হয়ে আমার লাগেজ থেকে একটা ট্রাউজার আর টি শার্ট বের করে পড়লাম। নেহা মাসি একটু পরে ভাত মাছ মুরগি সাজিয়ে দিলেন টেবিলে, আমি আর দাদা খেলাম। খেয়ে আন্টির রুমে ঢুকে দেখি আন্টি ঘুমাচ্ছেন ঘুমের ওষুধ খেয়ে, বর্ষা আর নেহা মাসি তার পাশে বসে আছেন। আমি আর দাদা তাদের গুড নাইট জানিয়ে পাশের রুমে ঘুমাতে চলে গেলাম। দাদার সাথে কিছুক্ষণ গল্পগুজব করে আমিও ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম গভীর রাতে বর্ষা এসে আমাকে ফিসফিস করে ডেকে তুলল, তারপর খুব আস্তে আস্তে আমরা দুজনে রুমে ঢুকি, লাইট জ্বালাই না আমরা কারণ অন্যরা টের পাবে। স্বপ্নে দেখি বর্ষা এক অদ্ভুত আচরণ করছে। তখনই আমার ঘুম ভেঙে গেল। দেখি চারপাশ অন্ধকার, আমি শুয়ে আছি, পাশে দাদা নাক ডাকছে হালকা। আস্তে করে আবার বিছানায় শুয়ে ঘুম দিলাম। পরের দিন সকালে উঠে নাস্তা করে আমি তৈরি হয়ে নিলাম মেডিকেলের উদ্দেশ্যে যাবার জন্যে। নাস্তা করার পর বর্ষা আমাকে বলল মার সাথে দেখা করে আসো। মা জানি কি বলবে তোমাকে। আমি আন্টির কাছে গিয়ে জিজ্ঞেস করলাম এখন কেমন আছেন আন্টি। উত্তর দিলেন এই তো বাবা, একটু ভালো। বলে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন আমি সব জেনেছি বাবা। তুমি আর বর্ষা একে অপরকে পছন্দ করো। আমি লজ্জা পেয়ে মাথা নিচু করলাম। উনি বললেন আমি খুব খুশি হয়েছি বাবা। আমার খুব ইচ্ছা ছিল আমার মেয়ে ডাক্তার হবে, কিন্তু তা তো হলো না, মেয়ের জামাই ডাক্তার পেয়েছি, তাতেই আমার ইচ্ছা পূরণ হলো। আমি উনার পায়ে প্রণাম করলাম, বললাম আন্টি আশীর্বাদ করেন ভালো ডাক্তার জেন হতে পারি। উনি বললেন অবশ্যই বাবা। আর মহেশ, সব যখন জেনেই গেছি, আজ থেকে তুমি আমাকে মা বলেই ডেকো, কেমন? তুমি আমার ছেলের মতোই এখন। আমি বললাম আচ্ছা মা। বলে আবার প্রণাম করে বিদায় নিয়ে বের হয়ে গেলাম বাসের উদ্দেশ্যে। মেডিকেলে যাবার সপ্তাহ 2 পার হয়ে গিয়েছে। একদিন রাতে বর্ষা ফোন দিয়ে হঠাৎ কান্না শুরু করে দিল ফোনে। আমি যতই জিজ্ঞেস করি কি হয়েছে বলো আমাকে, শুধু উত্তর দেয় না তোমাকে বলা যাবে না, তুমি জানলে আমাকে ভুল বুঝবে। আমি অনেকক্ষণ ধরে ওকে বুঝিয়ে শান্ত করে বললাম তুমি শেয়ার করো, আমি তোমাকে কখনো ভুল বুঝব না। তখন সে বলা শুরু করল তার বাবা একজন মাল্টিন্যাশনাল কোম্পানির উচ্চপদের কর্মকর্তা। ফ্যামিলির প্রতি তার কর্তব্যের কোনো ত্রুটি নেই, তার মেয়েকে তিনি জীবনের থেকেও বেশি ভালোবাসেন। কিন্তু তার বাবার একটা দোষ আছে, নারী বিষয়ক দুর্বলতা। এর আগে নাকি কয়েকবার উনি অন্য নারীর সাথে সম্পর্কে জড়িয়েছেন আর উনার স্ত্রীও তা দেখেছে। এইবার বর্ষার মার অ্যাক্সিডেন্টের পর উনি যখন বাসায় আসেন তখন নাকি আসার 2-3 দিন পর এক রাতে বর্ষার মা ঘুম ভেঙে দেখেন উনার স্বামী খাটে ঘুমিয়ে নেই। মা আস্তে আস্তে উঠে পাশের রুমে গিয়ে দেখেন ফিসফিস আওয়াজ আসছে। উনি বুঝতে পারলেন কি হচ্ছে। মা হঠাৎ সেই রুমের লাইট জ্বেলে দেন আর দিয়েই দেখেন উনার স্বামী আমার শাশুড়ির আপন বোন অর্থাৎ নেহা মাসির সাথে অদ্ভুত আচরণ করছেন। আমার শাশুড়ি কিছু না বলে শুধু কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে আসলেন উনার ঘরে। একটু পরে উনার স্বামী পাশে এসে শুলেন, কিছু বলতে চাইলেন কিন্তু মা কোনো কথা বললেন না। পরের দিন সকাল হলে মা নেহা মাসিকে বলেন এই মুহূর্তে তার বাসা ছেড়ে চলে যেতে। বর্ষা এই কাহিনীর কিছুই জানত না।
ভার্সিটি থেকে এসে দেখে সে নেহা মাসি নেই। মাকে জিজ্ঞেস করলে বলে, তোর মাসি তোর দাদু বাড়ি চলে গেছে, এখানকার কাজ শেষ তাই। বর্ষা অবাক হলেও আর প্রশ্ন করেনি। তার কয়েকদিন পর তার বাবা আবার অফিসের কাজে অন্য শহরে যায়। যাবার পরের দিন সন্ধ্যায় তাদের বাসায় আসে দাদা, ওইয়ে মার ছাত্র। মা দাদার সাথে যায় মার্কেটে শপিং করতে। বর্ষা বাসায় একাই থাকে। তারা শপিং শেষে ফেরেন রাত প্রায় 1টা। অনেক শাড়ি আর কসমেটিক্স কিনে নিয়ে আসে মা, তার জন্যেও নিজের জন্যেও। সেগুলো দেখতে দেখতে বেজে যায় রাত প্রায় 2টা। মা বর্ষাকে বলে, অনেক রাত হয়েছে, দাদা আজ এখানেই থেকে যাবে, গেস্ট রুমে থাকবে সে। বর্ষা বলে আচ্ছা। রাতের খাওয়া দাওয়ার পর যে যার ঘরে ঘুমাতে চলে যায়। বর্ষা আমাকে ফোন দিয়ে অনেকক্ষণ কথা বলে। আমি সেদিন হোস্টেলের ছাদে উঠে কথা বলি বর্ষার সাথে। কথা বলে ফোন রেখে দিয়ে আমি রুমে চলে আছি। ঘটনা ঘটে নাকি তারপরেই। রাত প্রায় 4 বাজে তখন। বর্ষা জল খাবার জন্যে ডাইনিং রুমে এসে দেখে মার ঘরের দরজা লাগানো, কিন্তু দরজার নিচ দিয়ে লাইটের আলো দেখা যাচ্ছে। এত রাতে মা জেগে আছে কেন জানতে সে দরজার কাছে গেলেই শুনতে পায় শব্দে। ওর মাথা ও কান লাল হয়ে উঠে। ও বুঝে ফেলে কি হচ্ছে। সে তখন গেস্ট রুমে গিয়ে দেখে দাদা যে বিছানায় থাকার কথা সেটা খালি। ও বুঝে ফেলে তার মা তারই ছাত্রের সাথে আছে। বর্ষা কি করবে বুঝতে না পেরে তার ঘরে চলে যায় ও দরজা লাগিয়ে দেয়। আমাকে ফোন দেয়, কিন্তু আমি তখন ফোন সাইলেন্ট করে ঘুমে, তাই ধরতে পারিনি। ওর আর ঘুম আসে না সেদিন। ঘণ্টাখানেক পর সে বুঝতে পারে দাদা ঘর থেকে বের হয়ে গেস্ট রুমে চলে গেল। বর্ষা সারারাত জেগে নানা চিন্তা ও মার প্রতি রাগ করে কাটিয়ে দেয় সেই রাত। পরের দিন সকালে সে তৈরি হয় ভার্সিটি যাবার জন্যে। ঘর থেকে বের হয়ে দেখে তার মা ও দাদাও তৈরি। তারাও তাদের কলেজে যাবে। বর্ষা কিছু না বলে নাস্তা করেই বের হয়ে চলে আসে। সারাদিন ভার্সিটিতেই ক্লাস করার পর সে আর বাড়ি ফেরে না সন্ধ্যায়। বন্ধুদের সাথে আড্ডা দেয় প্রায় রাত 9 পর্যন্ত। পরে আড্ডা শেষে রওয়ানা হয় বাসায়। বাসায় যখন পৌঁছে তখন বাজে রাত 11টা। ঘরে ঢোকার সাথে সাথে তার মা চিৎকার করে উঠে, এত রাতে কোনো মেয়ে মানুষ বাইরে থাকে? কতবার ফোন দিলাম ধরলি না কেন? এত রাতে ভদ্র ঘরের মেয়ে বাইরে থাকে? বর্ষা আর মেজাজ ঠিক রাখতে পারল না। চিৎকার করে বলে উঠল, খারাপ বাড়ির মেয়ে আমি, ভদ্র ঘরের সন্তান তো আর না। তার মা উঠে বলে, কি বললি তুই এইটা? এগুলা কি কথা? বর্ষা বলে, ঠিকই তো বলেছি। যার মা স্বামীর অবর্তমানে নিজের সন্তানের বয়সী ছাত্রকে এনে রাতের অন্ধকারে, সে বাড়ি আবার ভদ্র বাড়ি কিভাবে হয়? বর্ষার মা একথা শুনে বসে পড়ে মেঝেতে। বলে, কি বললি তুই? বর্ষা উত্তর দেয়, আমি সব দেখেছি কালকে রাতে। তার মা কেঁদে ফেলে। কাঁদতে কাঁদতে বলে, আমার কষ্ট তুই কি বুঝবি? আমি তো এরকম ছিলাম না, এরকম করব তাও কখনো ভাবিনি। কিন্তু তোর বাবা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বর্ষা বলে, মিথ্যে বলবে না। তখন তার মা আস্তে আস্তে সব খুলে বলে। কিভাবে তার বাবা সম্পর্কে জড়িয়েছিলেন জেনেও তার মা চুপ থেকেছে। এমনকি বাসার কাজের মেয়েরাও তার বাবার হাত থেকে রক্ষা পায়নি, কিন্তু তার মা একাই সব সহ্য করেছে। কিন্তু যেদিন তার বাবা তার মাসির সাথে সম্পর্ক, সেদিন থেকে উনি আর মানতে পারেননি সেটা। তার মা ও সেদিন থেকে ঠিক করেছে এর প্রতিশোধ তিনি নেবেন একইভাবে। তাই তো তার মা নিজের ছাত্র সামলের সাথে এগুলো করেছে, শুধুমাত্র স্বামীর সাথে জিদ করে। বর্ষা কেঁদে উঠে বলে, কেন আমাকে এগুলা বললে? এই বলে হাতের কাছে রাখা একটা গ্লাস ছুঁড়ে ফেলে তার ঘরে চলে দরজা লাগিয়ে দেয়। তার মা দরজায় ধাক্কা দিয়ে বলে, মা দরজা খুল, এটা আমার আর তোর বাবার অভিমান একে অপরের প্রতি, তোর কিছু না। বর্ষা দরজা না খুলে বলে, আচ্ছা যাও, আমাকে একটু হজম করতে দাও ব্যাপারটা। বলে কাঁদতে কাঁদতে আমাকে ফোন দিয়ে এই কাহিনী বলে। তখন সব শুনে আমি বললাম, ধুর বোকা, এটা আমার সাথে শেয়ার করলে আমি তোমাকে ভুল বুঝব। তুমি তো আর কিছু করো নাই। আর তোমার বাবা মা বড় মানুষ, বিয়ের পর নানা কিছু হয়, উনারা এভাবেই নিজেদের সুখ খুঁজে নিচ্ছেন। তুমি এটা নিয়ে মাথা ঘামিও না। বর্ষা বলে, আমার ভয় হচ্ছে। বিয়ের পর আমাদের মাঝেও যদি এরকম কিছু হয়। আমি বলি, কখনো হবে না, দেখো, বিশ্বাস রাখো। বলে অনেকক্ষণ ধরে ওকে বুঝিয়ে আস্তে আস্তে ঠান্ডা করে ওকে ঘুম পাড়িয়ে ফোন রাখলাম আমি। ফোন রেখে আমি ভাবলাম, যাক, ভালোই হলো, এই রকম পরিবারে একদম জামাই হচ্ছি আমি। ভেবেই কেমন জানি একটা ভরসা পেলাম।
আমি চিন্তা করলাম, ওই দিন মনে হয় মা বুঝেছিল আমার অদ্ভুত আচরণের কথা। উনি কিছু বলেননি, মনে হয় ভালোই মনে করেছেন যে নিজের ছেলের সমান ছাত্রের সাথে এমন করতে পারে সে যে কত বড় উদার মনের তা বুঝতে বাকি নেই আমার আর। আমি তাড়াতাড়ি বাথরুমে গিয়ে বর্ষার মার কথা চিন্তা করতে করতে ফ্রেশ হলাম। তারপর রুমে এসে ঘুমিয়ে গেলাম। তারপর কয়েকদিন স্বাভাবিকভাবেই গেল। সপ্তাহ 3 পর আবার পূজার ছুটিতে বাসায় এলাম। 5 দিনের ছুটি, বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিয়ে আর বর্ষার সাথে 3 দিন সময় দিলাম। হোস্টেলে ফেরার আগের দিন সকালে বর্ষা ফোন দিয়ে বলল, তুমি আজকে সন্ধ্যায় একবার আমাদের বাসায় এসো, মা তোমার সাথে দেখা করতে চেয়েছেন। আমি বললাম, আচ্ছা সেটা না হয় আসলাম, কিন্তু তোমার বাবা যদি আমাকে দেখে জিজ্ঞেস করেন আমি কে? বর্ষা বলল, ভয় নেই, বাবা বাসায় থাকবে না, আজকে দুপুরের ফ্লাইটে কাজে যাচ্ছেন। আমি রাজি হয়ে বললাম, আচ্ছা আসবনে। সন্ধ্যা 8টার দিকে। সারাদিন এটা ওটা চিন্তা করে কাটল আমার দিন। এরকম এক মহিলাকে আবার সামনাসামনি দেখব ভেবেই মজা পাচ্ছিলাম। তো ঘড়ির কাটায় কাটায় ঠিক 8:10 ওদের বাসার সামনে এসে কলিং বেল দিলাম। বর্ষাই দরজা খুলল। আমি ড্রয়িং রুমে এসে বসলাম। একটু পরেই মা মানে আমার হবু শাশুড়িমা এলেন। একটা ম্যাক্সি পরনে তার। বাইরে থেকে কিছুই আভাস দেখা যাচ্ছিল না। আসার সাথে সাথেই আমি উঠে উনার পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। উনি আরে কি করো করো বলে আমার হাত ধরে ফেললেন আর টেনে জড়িয়ে ধরলেন, বললেন, বাবা তুমি আমার ছেলের মতো, ও তো প্রণাম করতে হবে না। বর্ষার মা হাইটে 5 ফুট 3 ইঞ্চি। আমি যেন কিছুই হয়নি এরকম ভাব করে উনাকে ছেড়ে দিয়ে আবার সোফায় বসলাম। দেখি বর্ষা চেয়ে আছে, ও অবশ্য কিছু বুঝতে পারেনি। তারপর মা বসলেন পাশের সোফায়। বসে বললেন, ওই দিন আমার বিপদের সময় তুমি এসেছিলে, ভালো করে দুটো কথাও বলতে পারিনি। তা বাবা, তোমার আর কয় ইয়ার আছে? বললাম, এই তো মা আর 2 বছর। জিজ্ঞেস করলেন, কিসে ক্যারিয়ার করবা? বললাম, মেডিসিনে মা। খুশি হলেন। বললেন, বাহ, বেশ বেশ। আমাকে বললেন, আমার মেয়েটা কিন্তু খুব জেদি, ওকে সহ্য করতে পারবা তো? বলে মুচকি হাসেন। আমি লজ্জা পাবার ভান করে বলি, না না মা, ও আপনাদের সাথে জেদ ধরার ভাব ধরে, আমার সাথে না। মা হেসে বললেন, বাহ, তাহলে তো ভালোই। তারপর বললেন, আচ্ছা তোমরা গল্প করো, আমি একটু নুডলস বানাই তোমার জন্যে। বলে মা উঠে পড়লেন। বর্ষা তখন আমাকে বলে, এই এদিকে আসো আমার রুমে, দেখে যাও আমার ঘরটা আমি নিজে নিজে রং করে ডিজাইন করেছি। মা বললেন, দেখো গিয়ে বাবা, আমার মেয়ের পাগলামি। বলে রান্নাঘরে চলে গেলেন। আমি বর্ষার পিছু পিছু গেলাম তার ঘরে। বর্ষার ঘরটা আসলেই অনেক সুন্দর করে সাজিয়েছে। নীল রঙের দেয়াল, তাতে ফুললতাপাতার ডিজাইন। আমি বললাম, বাহ, খুব ভালো তো। সে বলল, বসো আমি কিছু জিনিস দেখাই। আমি ওর বিছানার এক পাশে বসলাম। ওর ঘরের দরজা খোলা রাখাই তখনও। সে তার টেবিলের ড্রয়ার থেকে কিছু আঁকা ছবি বের করল, তার নিজের হাতে আঁকা। বর্ষা এসে আমার আশে বসে দেখাতে লাগলো ছবিগুলা একটা একটা করে। দেখাতে দেখাতে হঠাৎ সে অদ্ভুত আচরণ শুরু করে দিল। আমি বলি, কি করছো? মা যদি হঠাৎ ঢুকে পড়ে? সে ফিক করে হেসে বলল, ঢুকবে না, চিন্তা করো না, আসলেই বাইরে থেকে আগে শব্দ করবে। বলে সে একটু উকি মেরে দেখল দরজা দিয়ে মা এখনো রান্নাঘরে। সে ঘরের দরজাটা অনেকখানি গিজিয়ে দিল, অল্প একটু ফাঁক রেখে দিল, শুধু যাতে দরজা লাগিয়ে বসে আছি একথা বলা না যায়। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে বর্ষা এসে আমার পাশে বসে পড়ল। কেমন জানি একটা অন্যরকম ফিলিংস। পাশের ঘরেই মেয়ের মাকে রেখে অন্য ঘরের দরজা পুরোপুরি না লাগিয়েই আমরা একই রুমে আছি, এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। আমি বললাম, মা এসে পড়বে এখন হয়তো। বর্ষা বলে, না, আসবে না এখুনি। আর মা আসলে আগে ডাক দিবে। বললাম, না, ঘরে ঢুকবে না কিছু না বলে। চিন্তা করো না, বলে সে বসে পড়ল মেঝেতে। বসে নিচ থেকে চোখ তুলে আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি বাম দিকে উকি মেরে দেখি দরজার ফাঁক দিয়ে দেখা যায় কিনা। মনে হলো কেউ নেই, মা হয়তো এখনো রান্নাঘরেই। খুব বেশি হলে 1-0 হয়েছে তখন, তাই এখনই মার রান্না শেষ হবার কথা না। তখনই পাশের রুমে অর্থাৎ ড্রয়িং রুমের টেবিলে কাচের প্লেট গ্লাস নামানোর শব্দ পেলাম, আর সাথে বর্ষার মা ডেকে উঠলেন, কই রে, মহেশকে নিয়ে আয়, খেয়ে নে। বর্ষা এক দৌড়ে ঢুকে গেল তার ঘরের এটাচোর বাথরুমে, আর আমি উঠার সাথে সাথে দরজায় ধাক্কা দিয়ে মা ঢুকে পড়ল। মা বলে উঠলেন, আসো বাবা, খেয়ে নেও। বর্ষা কই? আমি বললাম, বাথরুমে গেছে মা।
আসতেছি আমি। মা ঘুরে চলে গেলেন, জানি না কেন কিন্তু মনে হলো মা এক পলকের জন্যে আমার দিকে চাইলেন, এক চিলতে হাসির আভাস ফুটল কি ফুটল না এরকম কিছুও মনে হলো মার মুখের এক্সপ্রেশনে। আমি তাড়াতাড়ি চলে এলাম, সোফায় বসে নিজেকে ধাতস্থ করতে লাগলাম এক গ্লাস জল খেয়ে। মা বললেন, শুরু করো বাবা। আমি নুডলসের প্লেট নিয়ে খাওয়া শুরু করি। 2 মিনিট পর বর্ষা ঢুকল। ও আসার পর মা বললেন, নে খেয়ে নে। সস লাগবে নাকি তোর? আমি মনে মনে ফিক করে হেসে দিলাম। সস তো একটু আগেই খেয়ে এসেছে বর্ষা। মা বললেন, চা বসিয়ে আসি। বলে চলে গেলেন আবার রান্নাঘরে। বর্ষা কটমট করে আমার দিকে তাকালো। আমি বললাম, মা টের পায় নাই তোমার? তখন মা আবার আসলেন। এসে জিজ্ঞেস করলেন, বাবা তোমার হোস্টেলে যাবার বাস কবে? আমি বললাম, মা কালকেই 2টার দিকে। শুনে মা হাই করে উঠলেন। বললেন, কালকেই? আমি কিছু আচার বানিয়ে রাখছিলাম, একটা আমের আরেকটা চালতার 2 বোতল তোমার জন্যে। কিন্তু সেগুলো তো রেডি হয় নাই। তুমি একটা কাজ করো বাবা, কালকে সকালে কষ্ট করে একবার এসে বয়াম দুটো নিয়ে যেও। তোমার নামে বানিয়েছিলাম। তুমি না খেলে খারাপ লাগবে অনেক। আমি বললাম, বেশ তো। কালকে আমি সকালের দিকে একবার এসে নিয়ে যাব, না হয় আপনি যেহেতু এতবার বলছেন। বর্ষা বলে, কিন্তু কালকে তো আমার পরীক্ষা, ক্লাস কুইজ টেস্ট 8টা থেকে 1টা পর্যন্ত। আমি বললাম, তো তুমি পরীক্ষা দিবে? আমি জাস্ট এসে মার কাছ থেকে নিয়ে যাব। মা বলে, হুম তাই হোক। আমিও বাবা 1:00টার দিকে বেরোবে, আমার ক্লাস শুরু কাল থেকে কলেজে। তুমি ওই ফাঁকেই এসো। এরপর আর কিছুক্ষণ নানা বিষয়ে গল্পগুজব করে ঘণ্টাখানেক পর আমি চলে আসলাম। রাস্তায় আসতে আসতে ভাবতে লাগলাম, আজকে বেশি সাহস করে ফেলেছি। যদি মা দেখে ফেলতো তাহলে কি হতো কে জানে। উনি হয়তো আমাকে খুব বকা দিত, অথবা হয়তো আর আমাদের সম্পর্ক মেনে নিতেন না। যাই হোক, বুঝতে পারেন নাই। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।